তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরো একবার ইমেইল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। তো আমরা এরকম যাচাই বাছাই করেই নেই প্রতিটি ঘটনা। তারপরেও যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে এসে এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুনি। এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম। যেহেতু বরিশালেই আছি, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়া করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি। কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণে ভেবেছিলাম কোন মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আননি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়েই বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়েই দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্যমনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ। সবাই মোনাজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম। এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন। এখন জিকির করতে করতে বাড়ি চলুন আগে। বাসায় এসেছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে তার আপন ছোট ভাই মারা গেলেন।
যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে, এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো একজন বা দুইজনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকেই নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে, মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরো একজনকে, মানে সবাইকেই, আত্মীয় স্বজন সবাইকেই মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে। মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য, যেটা সবাই জানে, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু আমরা কেউ এটা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব। এটা কেউ ভাবতে পারেন না, এটা ভাবতে চান না কেউ, রাইট? তো এটা নিয়ে আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এইভাবে একজন মারা গেলে আরেকজন মারা যান, এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। ঘটনা যাবার আগে একটু বলি, যারা শুনছেন আপনারা অনেকেই শোনেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, অনুরোধ রাখা বা না রাখাটা আপনাদের ব্যাপার। যদি সাবস্ক্রাইব করেন আমরা ধন্য হব। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন সামানা নামের একজন আপু। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব সামানা আপুর কাছে। ঘটনাটি সামানা আপু আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন সামানা আপু, ঘটনাটি সেই সময় যখন আমরা রাঙামাটিতে থাকতাম। যে ঘরটিতে এই ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল সেটি আমাদের পৈতৃক বাড়ি ছিল, যা খুবই বড় একটি বাড়ি। বাড়িটির দুটি অংশ, নিচের অংশটি ছিল আমার চাচার এবং ওপরের অংশটি আমাদের। চাচার অংশটি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। নিচের অংশে যাওয়ার জন্য শুধু বাইরে থেকে পথ ছিল, অর্থাৎ মেইন প্রবেশ পথ দিয়ে ঢুকে ডান হাতে পার্কিং, বাম হাতে লন, সামনে এগিয়ে গেলে বাড়িতে ঢোকার দুটি দরজা ছিল। একটি দরজা ওপরের অংশ, অন্যটি নিচের অংশের জন্য। আমার চাচার পরিবার দেশের বাইরে চলে গিয়েছিল, তাই এখন শুধুমাত্র আমাদের পরিবারই ওপরের অংশে থাকত আর নিচের অংশটি সম্পূর্ণ ফাঁকা থাকত। ওরা সব জিনিসপত্রই বিক্রি করে দিয়েছিল যাওয়ার আগে। একদিন আমার ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে মাগরিবের আজানের সময় হয়ে গেল। আমি বাড়িতে পৌঁছতেই দরজায় বসা ওয়াচম্যান আমাকে দেখে দরজা খুলে দিল। আমি স্বাভাবিকভাবে বাড়িতে ঢুকছিলাম এবং নিজের হ্যান্ডব্যাগ থেকে বেশ কারণ সেই বাড়ির উঠোনের মধ্যে ছিল একটি কবর। আমাদের মতো ছোটদের কাছে ব্যাপারটা ছিল খুবই রহস্যময়। আমরা প্রায়ই দেয়ালের উপরে উঠে বা ছাদ থেকে উঁকি দিতাম, চুপি চুপি তাকিয়ে থাকতাম ওই বাড়িটার দিকে। সেখানে ছিল একটা বিশাল পুরনো নিম গাছ আর তার নিচেই ছিল কবরটা। কিন্তু ওই বাড়িতে লোকজন খুব একটা চোখে পড়ত না। একসময় আমাদের পরিবার থেকে সবাই কড়া নিষেধাজ্ঞা জারি করল যে কেউ আর ওই বাড়ির দিকে তাকাবে না। বড়রাও আমাদের দেয়ালের উপরে উঠে তাকানো বন্ধ করিয়ে দিলেন। এরপর কবরটার দেখা যেত না, কারণ ওরা কবরটার উপর
টিনের ছাউনি দিয়ে ঢেকে দিয়েছিল। আমরা ততদিনে একটু একটু করে বড় হচ্ছিলাম, কিন্তু সেই একই প্রশ্ন মাথায় ঘুরপাক খেত। ওটা আসলে কি ছিল, বা কবরটা কার ছিল, সেটা আমরা কখনোই জানতে পারিনি। এরপর একে একে চাচার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেল, সবাই আলাদা হয়ে গেল। চাচারাও গেলেন তার ছেলের কাছে, ফলে নিচতলার অংশটা একেবারে ফাঁকা হয়ে পড়ে থাকলো, আর পুরো ঘরটা নিস্তব্ধতায় মোড়ানো রইল। এত বড় বাড়িতে আমরা তখন মাত্র 4 জন। আমরা 2 বোন ছিলাম, আমাদের পড়াশোনার চাপে ব্যস্ত। সময় কেটে যাচ্ছিল, কিন্তু আমি একটা জিনিস বারবার খেয়াল করতাম, যেখানে আমাদের দরজা অর্থাৎ ওপরের দিকে যাওয়ার পথটা, সেখান থেকে সবকিছুই স্বাভাবিক লাগতো, সবকিছুই ঠিকঠাক থাকতো। কিন্তু যতবারই চাচার ফ্লোরের সামনে যেতাম, একটা অদ্ভুত ভার অনুভব করতাম। মনে হতো যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে, যেন বাতাস থেমে গেছে ভ্যাকুয়ামের মতো। আর যদি একটু বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতাম, তাহলে বুকের ভেতর কেমন একটা অস্বস্তি তৈরি হতো। আমি এই অনুভূতির কথা বাড়ির সবাইকে বলতাম, কিন্তু কেউই আমাকে বিশ্বাস করত না। তাছাড়া অন্য কেউ তেমন কিছু অনুভবও করত না। আমি তখন ভাবতাম, হয়তো আমি একটু বেশি ভাবছি বা ভয় পাচ্ছি। মতো কেউ থাকে। আমরা গরিব, কিন্তু মানুষ তো। আপনারা আমাদের গরিবদের মানুষই মনে করেন না। মনে হচ্ছিল রাগ আর ভয়ে ওনার মুখে যা আসছে উনি তাই বলছিলেন। বাবা শান্তভাবে বললেন, আচ্ছা, একটু ঠিক করে বলো তো কি হয়েছে। তখন উনি বললেন, আমি ঘর থেকে কিছু জিনিস আনতে যাচ্ছিলাম, তখন আপনাদের লাউঞ্জের দরজা খোলা ছিল। হঠাৎ করে দরজাটা আমার চোখের সামনে এমন ভাবে বন্ধ হয়ে গেল যেন মনে হচ্ছিল কেউ নিজের হাতে ধীরে ধীরে দরজাটা টেনে লাগিয়ে দিচ্ছে। কোনো বাতাস ছিল না, তবু দরজাটা এত জোরে বন্ধ হলো যে আমি দেখলাম যে দরজার লক পর্যন্ত কাঁপছে। আর দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম একটা জখম অবস্থায় থাকা লোক ঘর থেকে বের হয়ে লাউঞ্জ হয়ে অন্য ঘরে ঢুকলো, আর তার সঙ্গে একটা লাল ফ্রক পরা মেয়ে। মেয়েটার চুল ছিল অস্বাভাবিক লম্বা। আমি বুঝতেই পারছিলাম না যে ওরা আদৌ মানুষ না অন্য কিছু। উনি এসব বলছিলেন, আর ওনার সারা শরীর কাঁপছিল। এখন বাবা মা দুজনেই আমার দিকে তাকিয়ে রইলেন, কারণ এই পর্যন্ত কেবল আমি এরকম কিছু দেখেছিলাম। আর আমার পরে ওই প্লাম্বারও একই জিনিস দেখলেন। তারপর উনি বললেন, আমি আর এখানে কাজ করতে পারবো না। কথা বলেই উনি নিজের গাড়ি নিয়ে চলে গেলেন। বাবার সঙ্গে সঙ্গে নিচে নামলেন। ওয়াচম্যান তখন সাথেই ছিল, কিন্তু তখন দরজাটা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। অন্য প্লাম্বার বলল, আমি তো দরজা খুলে উপরে গিয়েছিলাম, পরে আবার চাবি আনতে হয়েছে, কিন্তু দরজাটা এভাবে আটকে গিয়েছে যে কিছুতে খুলতে চাইছিল না। ভেতর থেকে তখনও বাথরুমের পানি ঢালার আওয়াজ আসছিল। অথচ প্লাম্বার নিশ্চিত করল যে সব নল আগেই বন্ধ করা হয়েছে। পানি আসছে থেকে অনেক সময়ের কিছু মনে নেই। অতিথিদের ভিড়ে পুরো বাড়ি জমে উঠেছিল, এমনকি বাসার নিচের অংশেও মানুষে মানুষে ভরে গিয়েছিল। কিন্তু সবাই খুব স্বাভাবিকভাবে দিন পার করছিলেন। সবকিছু ভালোভাবেই সম্পূর্ণ হলো। কেউ আর সেই মাথা কাটা ব্যক্তিটিকে দেখেনি। পরে আমার বাবা যখন ঘটনাটা একজন আত্মীয়কে বললেন, তখন উনি বললেন, হয়তো কোনো উড়ন্ত জিন ছিল, এখন হয়তো সে তোমার বাড়ি থেকে চলে গেছে, কারণ এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি, আর বিয়েটাও ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। বিয়ের পর আমি দুবাই চলে এসেছিলাম। বিয়ের 15 দিনও পেরোয়নি। একদিন সকালে ছোট বোন কাঁদতে কাঁদতে ফোন করে বলল, বাবা আর নেই, বাবা মারা গেছে। শুনেই মাথাটা আমার ঘুরে গেল। কান্না ধরে রাখতে পারিনি। সেই মুহূর্তে আমি খুব খারাপ অবস্থায় পড়ে গিয়ে তৎক্ষণাৎ দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। দেশে ফিরে জানতে পারলাম যে আমার বাবা নিচতলায় চাচাদের ফ্ল্যাটের এক রুমে মারা গিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, বাবা নিচে গেলেনি বা কেন? কারণ বাবা তো সাধারণত ওদিকে যেতেন না। আমাদের তো কোনো কাজই ছিল না নিচের ফ্লোরে। চাচা তো আগেই ওখান থেকে সব মালপত্র সরিয়ে নিয়েছিলেন। একেবারে ফাঁকা জায়গায় কারো যাওয়ার কি প্রয়োজন? সেই অংশটা শুধু সময়ে সময়ে পরিষ্কার করার জন্য খোলা হতো। চাচাকে বহুবার বলতে হয়েছে বাবাকে, ভাড়া দিয়ে দাও, ফাঁকা পড়ে আছে। কিন্তু বাবা বলতেন, ভাই আমি ভাড়াটিয়াতে এই ঝামেলায় যেতে চাই না। যাই হোক,
গ্রামে গিয়ে বাবার দাফনের কাজ হল। এরপর জানা গেল বাবার অভ্যেস ছিল ফজরের নামাজ পড়ে লনে হাঁটাহাঁটি করা। তারপর উনি খবরের কাগজ নিতেন আর ওপরে উঠে নাস্তার সঙ্গে নিউজ পেপার পড়তেন। সেই দিনও নামাজ শেষে বাবা নিচে নেমেছিলেন। মা নাস্তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেলেও বাবা না আসায় মা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলেন যে বাবা লনে নেই, মেইন গেটও তালা বন্ধ। আর ওই দিন কাকতালীয় ভাবে আমাদের ওয়াচম্যানও উপস্থিত ছিল না। মা উদ্বেগ নিয়ে নিচে নামলেন। চাচার ঘরের দরজা খোলা। মা দরজাটা ঠেলেই সামনে দেখলেন বাবা নিচের সিঁড়ির গোড়ায় পড়ে রয়েছেন। আর এই সম্পূর্ণ ঘটনায় সবচেয়ে অদ্ভুত বিষয় যেটি ছিল সেটি হলো চাচার রুমের চাবিগুলো তো ওপরে রাখা, বাবার কাছে কোনো চাবিই ছিল না। দরজাটা বাইরে থেকে লক করা ছিল, তাহলে চাবি ছাড়াই সেই দরজা খুলল কিভাবে? বাবার জামা বা পকেটেও কোনো চাবি পাওয়া যায়নি। কপালে ছিল একটা গভীর আঘাত আর মাথার চারপাশে রক্ত ছড়িয়েছিল। হাতে ছিল ভাঁজ করা একটি নিউজ পেপার। একটা কথা আছে, মৃত্যুর কারণ যদি জানা যায় তবে মানুষ কিছুটা হলেও ধৈর্য রাখতে পারে, কিন্তু যখন কারণটাই স্পষ্ট নয় বরং ঘিরে থাকে অনেক রহস্য, তখন আমরা কিভাবে ধৈর্য ধরব? মাকে সামলানো তখন ভীষণ কঠিন হয়ে পড়েছিল। তবুও যেভাবেই হোক আমরা দিন পার করছিলাম। কিন্তু সমস্যা হলো আবারও নিচের অংশ থেকে ভয়ঙ্কর বাতাসের আওয়াজ পাওয়া শুরু হলো। অনেক মানুষ এলেন, বাড়ি দেখলেন, বিচার বিশ্লেষণ করলেন। আর তখনই বোঝা গেল যে নিচের অংশটা কোনো এক অশুভ শক্তি বা কোনো এনার্জি দখল করে আছে। দরজা নিজে থেকে খোলা, মাথাহীন একজন মানুষকে দেখতে পাওয়া এবং একটি ছোট মেয়েকে দেখতে পাওয়া, তার সাথে এই সব ঘটনা শুধু আমি নয়, ওই প্লাম্বারও দেখেছিল। এরপর একজন বিশেষজ্ঞ এসে জানালেন এই শক্তি খুবই নেতিবাচক, কিন্তু এটা দূর থেকে আসেনি, বরং আশপাশ থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে, কার মাধ্যমে? আশপাশ থেকে কে বা কারা আমাদের কাছে এমন কিছু পাঠাবে? ঘরের কাছে কোনো কবরস্থানও ছিল না, না ছিল কোনো অনাবাদী জায়গা, কিন্তু বারবার কেবল একটা কবরের কথাই আমার মনে পড়ছিল, যেটা ছিল আমাদের ঘরের পেছনের গলির ভেতরের একটা বাড়ির উঠোনে। আমরা কখনোই জানতে পারিনি সেই বাড়ির লোকেরা কারা আর কবরটা কার ছিল। বলতে গেলে আমাদের বাড়ির পেছনে একটা সরু গলি ছিল। সেই গলির বাসিন্দাদের সঙ্গে আমাদের কোনোদিন কোনো প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি। আমরা ওনাদের কাউকেই চিনতাম না। তখন চাচার ছেলে বাড়িতে ছিল। রাতে আমরা সবাই মিলে এক জায়গায় বসে কথা বলছিলাম। পরের দিন কাজিনটা মিলে ছাদে উঠেও ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল। সেই বাড়ির দিকে তাকাতেই যা দেখলাম আমরা, একেবারে লাগোয়া আর উঠোনে বাঁধানো কবর। তখন আমরা আরো অবাক হয়ে দেখলাম যে আগের মতো সেখানে শুধু একটা কবরই নয়, বরং এখন সেখানে 3টা কবর। একটা তো আগে থেকেই ছিল, নতুন করে এসেছে একটা বড় কবর আর তার পাশে একটা ছোট কবর। আমার খুব কষ্ট হলো। আমি খুব কষ্ট করে চারপাশ থেকে তাকিয়ে সব দেখছিলাম, কিন্তু টিনের ছাউনি থাকায় চোখে বেশ কষ্ট হচ্ছিল। তখন একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, এই মানুষগুলো কবরস্থান বাদ দিয়ে নিজের বাড়িতেই কেন দাফন করতে হলো? কেনই বা নিজের ঘরের উঠোনে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়? আমার চাচাতো ভাই চারপাশ থেকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করছিলেন। জানা যায় যে কিছুদিন আগে সেই বাড়ির এক লোক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিল। তার সঙ্গে ছিল তার ছোট মেয়ে। মেয়েটির বয়স আনুমানিক 6 থেকে 8 বছরের মতো, আর লোকটার বয়স 30-এর কাছাকাছি। এই কথা শুনে আমার চাচাতো ভাই প্রচন্ড রেগে গিয়েছিল। সে বলেছিল, এটা তো একদমই অনুচিত। লোকজন বাড়ির উঠোনে কি করবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কিভাবে কবর দিতে পারে? শুনছেন, বলেন তো আপনাদের কি মনে হয় ওই জিনিসটা আসলে কি ছিল? বাবার মৃত্যুটা কি ওই ছায়ারই কাজ? কারণ বাবা তো শুধু 2টা সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ ছিল কি? দুবাই যাওয়ার পর হঠাৎ একদিন পুরাতন প্রতিবেশীর সাথে ফোনে কথা বলছিলাম আমি। উনি আমাকে জানিয়েছিলেন যে ওই বাড়ির ব্যক্তিরা নাকি অন্য ধরনের এক ধর্ম ফলো করত। ওদের বাড়িতে একটা কিতাব পাওয়া গিয়েছিল, মৃত্যুর পর ওনাদের দাফন যেন ঘরের উঠোনেই হয়, আর যেন ওনাদের পা উত্তর দিকে, মাথা দক্ষিণ দিকে থাকে। তবে এলাকার মানুষ নাকি ওদের এই কাজ আর করতে দেয়নি। কিতাবে এও লেখা ছিল যে ওরা নাকি মৃত্যুর পর ফিরে আসবে, প্রতিশোধ নেবে। এখন আল্লাহ ভালো জানেন
আমাদের সাথে কেন এরকম হয়েছিল, তারাই বা কি ধর্ম ফলো করত। তবে এটুকু জানতে পেরেছিলাম যে সেই 3 কবরের মাঝে পরের 2 কবরের লাশ যেভাবে মারা যায় সেভাবেই দাফন করা হয়। কোনো গোসল নাকি হয়নি, লোকটার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গিয়েছিল, আর মেয়েটা নাকি লাল ফ্রক পরা অবস্থায় ছিল তখন। বাকি যাই হয়েছে আল্লাহ মালুম। ধন্যবাদ প্রিয় লিসেনার্স মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য। ঘটনা যদি ভালো লেগে না থাকে তবে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি সাবিত আলম। গাইস, আজকে আমরা ফ্রি ফায়ার খেলতেছি। তো ফ্রি ফায়ার খেলে আজকে এনিমির ঘাড় মটকায় দিব। আজকে আমরা মাথা মুথা সব আউলায় দিব। স্ক্রিন রেকর্ডিংটা অন করে নি গাইস, 1 মিনিট। স্টার্ট। আমরা তো এক টিমে পড়ি নাই, আলাদা আলাদা টিমে পড়ছি। টিম আলাদা আলাদা বানাই দিছে। ও আলাদা টিমে পড়ছে, ওর ঘর মটকাই দিয়েছে তারা। একটা টাচও দিতে পারলাম না। তুই মরে গেছিস? আমার টিমে কেউ খেলতেছে না। আমি 50 ড্যামেজ দিছি মাত্র। ও আমার এনে आए क्यों आए रिवाइव दे दो भाई रिवाइव दे दो মনস্টার আইছিল রিভাইভ দিতে কিন্তু শেষ পর্যন্ত রিভাইভ দিতে পারে নাই ড্রাগন চাটা তুই আসিস বাচ্চা এই যে মনস্টার মনস্টার দুই বিয়ারটা দিকে নালিয়া এক কিল করছে কালা দিতে দাও এটি দাঁড়া এটা শেষ হোক জাগো अरे ये मैं तो खराब हाँ कोई देर नहीं थी মাস্টার ভাই রিভাইভ করে দো মাস্টার আমার বাঁচাতে দেয়া ওই মরে গেছে তোমার লাগে ফাইডের কাম তুই কি উপরে তুই তো শেষ সেটা তুই ওই দোতলায় আয়া আম করে মারতেছে কর এটা মারা যায় আবার কইতে মারতেছে গ্রেনেড
পিছন দিয়ে আবার কে? এই হেডটা মারছিলাম রে। মনস্টার সাবাস। ড্রাগনের চাকা নাকি? একটা আছে মনস্টার, একটা মেরে দেয়। আহা, হুম, এক শট লাগাইতে পারতেছে না, বলো তো ক। আমাদের টিমে কেউ তো খেলে না। 5 Zero কিল kill। করছে, দেখ 5 কিল। আমি একাই বুঝিস না 1 ভাই? কিল করছি। এমএস বাপ্পি ওই যে সবার আগে এমএস বাপ্পি 1 কিল মাত্র। আরে এমএ এত বাজে এম। আরে গুলু পড়তেছে না, এটা কি ক্যারেক্টার মারছে? না। বুইয়া বুইয়া বুইয়া। না বলে ভিক্ষা টিক্ষা মারছে। দোতলায় ফাইট আছে। মানে ইস্তালা। দেখ হবে না, হবে না, এমনি খেললে হবে না, প্রো প্লেয়ার হইতে হবে। ও শিট। 2টা রাউন্ড ছিল। কালারি মারতো। 2 নম্বরে আমরা আমরা 3 নাম্বার 2000 ছিলাম। 2900 ড্যামেজ দিছিলাম। এর শটটা কেউ নাই না, ছিল। ইয়া দেই रैंक के लिए रेडी दे दो भैया, रेडी दे दो, रेडी दे दो। रेडी दो, रेडी दे दो। মনস্টার থিবাল হয়েছে, তুই থিবাল হস না এটা। গাইস লাইক করে দাও, ভিডিওতে লাইক করে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি উপরে উঠতে পারি। আর যদি তোমরা কও তাহলে আলাদাভাবে একটা গেমিং চ্যানেল খুলবো, এটা আমার একটা কাজের লাগবে ভিডিও, এই জন্য ভিডিওটা করতেছি। আদারওয়াইজ এই মানে ফেস ক্যামেরা এটা কোনো কাজেই লাগবে না, এটা আমার অন্য একটা কাজে লাগবে ভিডিওটা, এই জন্য ভিডিওটা করতেছি। আর যদি চাও যে আসলে এই মানে ভিডিও করবো গেমিং ভিডিও, তাহলে এটাতে কমেন্ট করো। আমি হচ্ছি ভাই আইলসা, বুঝছো, চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয় না, এই জন্য মনে করো চ্যানেলে স্ট্রাইক মাইক খায় একবারে, চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে, এই জন্য একটু ফেস ক্যাম ভিডিওটা করতেছি, যাতে চ্যানেলটা একটু রানিং হয়, এই জন্য এই গেমিংয়ের ভিডিও ছাড়তেছি। যদি চাও স্পেসিফিক্যালি গেমিংয়ের ভিডিও ছাড়ি তাহলে কমেন্ট করো, আলাদাভাবে গেমিং চ্যানেল করবো। অবশ্য ভালো খেলতে পারি না, যা পারি তাই নিয়ে তোমাদের সাথে আড্ডা হবে। আমরা চলে এসেছি, ম্যাপের নাম হচ্ছে সোলারা ম্যাপ। কোথায় যাব? এটাই যাব।
এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে এমএস বাপ্পি, 2 নম্বরে আছে বললাম না নামটা, তাও বলি, তাসনিম জেবা, মাই ড্রিম গার্ল। 3 নম্বরে আছে থাবা, দাঁত ভাইঙ্গা যাবে ভাই এটা কইতে গেলে। 4 নম্বরে আছে তোমার, দাঁড়াও, 4 নম্বরে আছে এলএফ মনস্টার। 2 নম্বরের নাম কইতে গেলে, 3 নম্বরের নাম কইতে গেলে আমার দাঁত ভাইঙ্গা যাবে ভাই। আর এখন কোন সময়ও নাই, এনিমি আয়া পড়ছে, মনস্টার এনিমি ধরছে। তিন নম্বরের নামটা আমি কইতেছি, দাঁড়াও ভাই। তাবাহি, তাবাহি গেমার। তাবাহি গেমার 1। দাঁত কি আছে সব কটা? না, ঠিক আছে, ভাঙ্গে নাই। মনি মেরে হতে ওয়ান শট করে দিয়ে অন শটার চালাবা, অন শটার, অন শটার বানান করতে পারে না তাহলে এই যে যে একটা ঝামেলা। ল্যাগ যে দিতেছে, কম দামি মোবাইল তো গাইছে, এজন্য ল্যাগ দিতেছে বেশি। তারা নাই, 11 মিনিট হইল, 11 মিনিট, দেখি আর কতক্ষণ করা যায়। লাইক করো গাইস, কমেন্ট করো, পাশে থাকলে পাশে পাবা। কাছে থাকলে কাছে আসতে পারবা। পাশে থাকো, কাছে থাকো, সাথেই থাকো, দূরে যাইও না। ওকে গাইস, আর একটা ম্যাচ স্টার্টাই দেখো, কই দাঁড়ায় রয়েছি, ইয়াটা অন করে নিয়ে দাঁড়াও, স্ক্রিন রেকর্ডিং। গোলা দেয় ক্যামেরা, গোলা দেয় ঠিক হয়েছে। আমার গোলা গেমে গেমে ওই খালি ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে। ছেলেরা আমার মারে। তুই মায়ের খাওয়া কাজ করস কে? কে জানে একটু কি করছিল। গাইস, কয়েলের ধোয়ায় নাকি ও নিঃশ্বাস নিতে পারতেছে না। কয়েলের ধোয়ায় নাকি ওর বউ কান্দে। জিপ লাগে এমন লাগতেছে, দাঁড়া, কাবারে জানি। গাইস, কয়েলের ধোয়া বেশি হয়ে গেছে, আমি একটু কয়েলটা নিয়ে নিভাইয়া দিলাম। মানি গুনে মিশতে তেরা কাছে মিশতে।
এসি টিপালে দিস। গাইস লাইক করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, লাইক করে দাও, আর পারলে কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে কমো না গাইস, সাবস্ক্রাইব যদি তোমাকে ভালো লাগে তাহলে তোমরা করবা, আর যদি ভালো না লাগে তাহলে করবা না, তোমার ইচ্ছা। বুঝো নাই ব্যাপারটা? তবে চাই গাইস যে আমার একটা সেট আপ থাকবো, আমিও লাইভ স্ট্রিমিং করবো। এটা না যে মানে টাকা ইনকাম তো বহুত ভাবে করা যায়, ওটা টাকা ইনকাম ব্যাপার না, কিন্তু এই জিনিসটা ভালো লাগে আর কি। অনশটার নিবি? আছে অনশটার বলে আছে। না, অনশটার নিয়ে আমি খেলবো না, অনশটার নিয়ে পারি না আমি। কিরে তুমি তুমি গাইতে রায় না। আয় বনে, তুই আয়, বেশি বুঝিস না। প্রথম সার্কেল পর দ্বিতীয় সার্কেল পড়ছে ইয়াতে। মনস্টার কি করে? আমার লাগবে, আসো আয়ো। হ্যাঁ রে, একটু গাড়িতে উঠো, উঠো। রায়তা আছে। কই গেলি আবার? এই যে তো আমি যাই এদিকে, ওই যাই ওদিকে, কও। হিট লিস্ট সামনে, হ্যাঁ? অ্যাটাক! কারে নিয়ে গেল? ওই নে, হ্যাঁ হাই রে, এনে আইব না, দেখিস কি করি আর। দাঁড়া দাঁড়া, মারিস না, মারিস না, ওরে মারিস না, ওরে মারিস না। হুম, এই পথে। রিওয়েক্টে থাও। দিয়ে যাও। ঠান্ডা লাগছে। ঠান্ডা নেই, যে কয়েলের ধোয়া তেমন লাগতেছে। টক 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 পানি পড়ছে, দাঁড়াও কি শুনি। বিপদে ফেলে দিস তো। আর বলে ঠান্ডা লাগছে, ঠান্ডা শেষ করে দিবে, দেখবেন। এই এনিমি, এনিমি, এনিমি। আরে লেগে গেছে। আবার হ্যাঁ, মনস্টার যারা এলো কোয়াও করে আইলে হেডশট দিন। মরবো। একটা কিলো দিতাছিস না, না তুই? আমি আমি কই, তুমি কই? ওই যে মনস্টার চুরি করছে। আগুনটা পছন্দ করে না রে। আচ্ছা, ও যখন তোর ওই যে হলুদ হয়ে থাকে তখন কোনো ড্যামেজ লাগে না ওর গায়ে। হ্যাঁ হ্যাঁ, লেগে তো কই এত ড্যামেজ দিলাম, গায়ে লাগে না কেন? কি ওর উপরে হিটলিস ফেলেছে। দেখ, ড্যামেজ দিলাম 300, একটা পাইলাম না কি। 300 300 ড্যামেজ। 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 300 ড্যামে
আর রিভাইভ দিয়ে নাম নেই নাম দাঁড়াও রিভাইভটা দিয়ে ভিতরে যায় রিভাইভটা দাও ওই যে দাঁড়ায় হিট লিস্টটা মাইরো ঠিক মতো অকুপরে করছে চলো অকুপের তো সাহস কোন সাহস দেখতে চলো ওই যে সামনেই আছে কই পড়লি ও মা এদিক কি রিভাইভ তো গুলো মারে দিশো দুই রিভাইভ পাশ দিয়ে মারতাছে গাড়ি গেল মনস্টার ভাগ মনস্টার শেষ কটা পাও পিছেও ছিল বাজে একটা খেলা দিলাম হ্যাঁ আর একজনের নেট নাই হ্যাঁ শেষ নিজস্ব টিম লাগবেই লাগবে র্যান্ডম দেওয়া হয় না কি মারাটা খাইলাম কয়নে আতঙ্কিত হয়ে গেছি এনে ও কাছে মাইর খাইছি হ্যাঁ জায়গা মারছ চারটা করে কিল করছে লাইভ স্ট্রিম রেডি দি আমি দিয়েছি তুমি বাইরে বাইরে রুম কার কাছে ওর কাছে খেলতো না। ঘুমাই ওকে ঘুমাও Okay. Okay, good night. রিভাও নাই কোয়েল এখন খেলবো আমরা দুই ভাই এটা যদি ভুইয়া পেয়ে যাই এটার একটা স্টপ নেই স্টপ দিয়া আবার একটা স্টপ রিজনের পিলার বসছে কত গাইস 81 রিজয়েন 81 ওরা তো মার খাবো আর ও তো নিচেই নামতে পারবো না লবির থেকেই মাইর খেয়ে একবারে চলে আসবে এই যে এই দেখো এই যে রিজয়েন নামতেই দিব না আকাশেরতেই ডাউন করে দিব হামাক দিয়েছে ঠান্ডা লাগছে গাইস এদিকে ছবি তুলতে হবে লাইক স্টেশন করবো 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 গাইস ওভার লিমিট হয়ে গেছে আরেকটা স্টার্ট করতে